নমস্কার, আপনারা শুনছেন মধ্যরাত। আজ আমাদের নিবেদন সুরজ বিশ্বাসের লেখা মূর্তি। এই গল্পটি অভিক সরকার স্যারের ভোগ গল্প থেকে ইন্সপায়ার। তবে ভোগ ও মূর্তির টাইম লাইন ও স্টোরি লাইন সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, ইন্সপায়ার হওয়ার কারণে সামান্য কিছু মিল থাকতে পারে। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আমার গল্পের পাঠকরা দেখেছেন যে ভূতের গল্পে তান্ত্রিক, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক ও দেবদেবীর উল্লেখ থাকে। আমি সেগুলো শুধুমাত্র রোমাঞ্চকর প্লট তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কোনো অযৌক্তিক ভীতি বা কুসংস্কারকে সমর্থন করার জন্য নয়। মূর্তি অনেক রকমেরই হয়ে থাকে, যেমন মহান ব্যক্তিদের মূর্তি, সাধু সন্ন্যাসীদের মূর্তি, আবার অনেকের মা বাবা মারা গেলে তাদের স্মৃতি হিসাবেও মূর্তি বানিয়ে থাকেন। তাছাড়াও দেবদেবীদের ও তাদের অবতারের মূর্তি তো আছেই। এসব ছিল সাধারণ। এছাড়া বর্তমান প্রত্নতাত্ত্বিক বৈজ্ঞানিকেরা নানান খনন কার্যের ফলে উদ্ধার করেছে এমন সব ঐতিহাসিক মূর্তি যাদের সম্বন্ধে আধুনিক মানুষজন কিছুই জানেন না। কিন্তু আজ আমি আপনাদের যে মূর্তির কথা বলতে যাচ্ছি তার কারণে আমার জীবনে নেমে এসেছিল অন্ধকার এক গাঢ় কালো ছায়া। ঘটনাগুলি ঘটেছিল এক ভয়ানক দুঃস্বপ্নের মতো। ঈশ্বরের অশেষ কৃপা না থাকলে এ যাত্রায় আমি আর বেঁচে ফিরতে পারতাম না। সূচনা পর্ব। স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই আমার ফোনের রিংটা কানে ভেসে এলো। মাথা মুছতে মুছতে এগিয়ে গেলাম ফোনের দিকে। কলার নেমটা না দেখেই ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে ভেসে এলো আকাঙ্ক্ষার গলার স্বর। সে বলল, কি ব্যাপার অয়ন, কোথায় আছো বলো তো? কটা বাজে দেখেছো? কখন আসার কথা তোমার, আর এখন কটা বাজে, ভুলে গেছো নাকি? আমি উত্তর দিলাম, আরে না না, ভুলবো কেন, আমি এই স্নান করে বেরোলাম সবে। আসলে আজ উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি তোমাদের বাড়ির সামনে দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। এই জাস্ট রেডি হয়েই বেরিয়ে পড়বো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, রাখছি তাহলে। এই বলে আকাঙ্ক্ষা ফোনটা রেখে দিল। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10:30 বাজতে গেল। সত্যিই অনেক লেট করে ফেলেছি। আজ আমার ও আকাঙ্ক্ষার কাছে এক বিশেষ দিন। দীর্ঘ 6 বছর সম্পর্ক আমাদের। সামনে আমাদের বিয়ে হওয়ার কথা, তাই আজ আমাদের আকাঙ্ক্ষাদের পরিবারের এক জ্যোতিষীর কাছে যাওয়ার কথা বিয়ের শুভ দিন ঠিক করার জন্য। তাছাড়া যদি আমাদের দুজনের মধ্যে কারো কুণ্ডলিতে দোষ থাকে তাহলে সেটা কাটানোর উপায়ের জন্য। ব্যাপারগুলো শুনতে খুব সহজ লাগলেও আদেও ব্যাপারগুলো সহজ ছিল না। কারণ লাভ ম্যারেজ আমাদের দুইজনের পরিবার থেকেই অপছন্দ। তাছাড়া আমার মূল বাড়ি গ্রামে, কাজের সূত্রে কলকাতাতে থাকতে হয়। আর আকাঙ্ক্ষা পুরোপুরি শহরের মেয়ে। সে আমাদের গ্রাম্য পরিবেশে মানাতে পারবে কিনা, এছাড়াও নানান সমস্যা। কিন্তু অবশেষে আমাদের জেদ ও ভালোবাসার সামনে হার মেনে দুই পরিবার থেকেই রাজি হতে হয়েছে। আর সময় নষ্ট না করে যতটা সম্ভব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাইকটা নিয়ে। 10 মিনিটের মধ্যে পৌঁছেও গেলাম আকাঙ্ক্ষাদের বাড়ির সামনে। দেখি আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। ওর চাউনি দেখি বুঝতে পারলাম অনেক সময় ধরে অপেক্ষা করার জন্য ভয়ঙ্কর রেগে আছে। এই মুহূর্তে ওকে কিছু বলা অথবা কোনো প্রশ্ন করার সাহস হলো না আমার। আকাঙ্ক্ষা বাইকে উঠতেই আমরা নেতাজি নগরের দিকে রওনা হলাম জ্যোতিষীর বাড়ির উদ্দেশ্যে। আতাবাগান থেকে নেতাজি নগর যেতে 15 থেকে 16 মিনিট লাগে, কিন্তু আজ রাস্তায় ট্রাফিক থাকার কারণে আধ ঘন্টা লেগে গেল। জ্যোতিষী মশাইয়ের বাড়ির কাছে পৌঁছে কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যেই হাসি মুখে গেটের সামনে উপস্থিত হলেন এক 60-65 বছরের বৃদ্ধ। বৃদ্ধের সাজ পোশাক দেখি বুঝতে পারলাম ইনিই জ্যোতিষী মশাই। বৃদ্ধ অনেক আদর যত্ন করে আমাদের ঘরের ভিতর নিয়ে গেলেন। আকাঙ্ক্ষা বলল, দাদু কেমন আছো? প্রশ্ন করি ওনাকে নমস্কার করলো। আর তারপর আমিও নমস্কার করলাম। ঘরের মধ্যে একটা বিশেষ আসনে বসতে বললেন উনি। আমাদের সামনের আসনে উনি বসলেন। এরপর শুরু হলো প্রশ্ন পর্ব। প্রথমে আমার নাম, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, আমি কি কাজ করি, বাবা কি করতো ইত্যাদি। আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দিই। আমার নাম অয়ন বিশ্বাস, মূল বাড়ি বগুলা, নদিয়া ডিস্ট্রিক্ট। তবে কর্মসূত্রে বোড়ালে একটা ভাড়া বাড়িতে থাকি। বাড়িতে শুধু মা আর বাবা আছে। আমার কাজটা হলো কোম্পানির তরফ থেকে ফিশিং শিপগুলোর সঙ্গে যাওয়া ও সব কিছু দেখাশোনা করা। এক কথায় আমি হলাম সুপারভাইজার। বাবা সিআরপিএফে চাকরি করতো, এখন রিটায়ার্ড করেছে। এইসব বেসিক ইনফরমেশান নেওয়ার পর শুরু হলো আসল প্রশ্ন, যেমন আমার জন্ম তারিখ কত, জন্মের সময় কি, জন্মের জায়গা কোথায়, কোন রাশি, কোন গণ, কোন নক্ষত্র ইত্যাদি ইত্যাদি। আমার এই সব কিছুই জানা ছিল, তাই বলতে কোনো অসুবিধা হয়নি। তবে যদি না জানতাম তাহলে ওনার হিসাব করে বার করতে হতো।
যেটা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করার সময় হলো। জন্মের তারিখ আর সময় জায়গা ছাড়া তার কিছুই জানা ছিল না। গণনা করে উনি বললেন, বাহ বাহ, খুব ভালো। আমি যা দেখতে পাচ্ছি তোমাদের 8টার মধ্যে 7টা গুণ মেলে। তোমরা তো রাজজটক। আগামী 15ই অঘ্রাণ তোমাদের বিবাহের জন্য সব থেকে উপযুক্ত দিন। আমরা দুজনেই জ্যোতিষী মশাইয়ের কথা শুনে খুব খুশি হলাম। মানে আমাদের আনন্দের কোনো সীমা থাকলো না। আমরা রাজজটক ভাবতেই মনটা খুশিতে ভরে উঠেছে। হঠাৎ লক্ষ্য করলাম বৈশাখের বৈকালের কালবৈশাখী ঝড়ের সূচনায় যেমন মেঘের চারপাশ কালো অন্ধকার করে আনে, ঠিক তেমন কালো অন্ধকার জ্যোতিষী মশাইয়ের চেহারাতেও নেমে এলো। ব্যাপারটা নিয়ে প্রশ্ন করতেই উনি বললেন, কিভাবে যে কথাটা বলবো তোমাদের কিছুই বুঝতে পারছি না। আমাদের জেরাজেরিতে জ্যোতিষী মশাই আমতা আমতা করে আকাঙ্ক্ষাকে প্রশ্ন করলেন, আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি প্রেগনেন্ট? আমি স্বাভাবিকের থেকে একটু উচ্চস্বরেই বলে উঠলাম, এসব কি বলছেন আপনি? জ্যোতিষী মশাই লজ্জিত হয়ে একটু নিচু স্বরেই বললেন, দেখো মা, কিছু মনে করো না। আসলে আমি এখানে যা দেখছি সেই হিসাবে প্রশ্নটা করেছি। তাছাড়া এখন তো বিয়ের আগে ওসব সাধারণ ব্যাপারই হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, কি দেখছেন আপনি? হিসাব নিকাশ করে আমাদেরও বলুন। জ্যোতিষী মশাই উত্তর দিলেন, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমাদের জীবনে এক ছোট্ট কোনো কিছুর আগমন ঘটতে চলেছে, আর সেটা তোমাদের জন্যই একদমই মঙ্গলকর হবে না। এই কথা শোনার পর কিছু সময় ধরে আমিও আকাঙ্ক্ষা অবাক হয়ে জ্যোতিষী মশাইয়ের কথা শুনলাম। তারপর হো হো করে হেসে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়ে বললাম, আরে আপনি যে কি বলেন মশাই, যাই হোক আমরা তাহলে উঠি এখন। এই বলে জ্যোতিষী মশাইকে নমস্কার করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আকাঙ্ক্ষা উঠতে যাবে এমন সময় জ্যোতিষী মশাই বললেন, দাঁড়াও মা। এই বলে তিনি নিজের জায়গা ছেড়ে উঠে পাশের ঘরের দিকে গেলেন এবং কয়েক মুহূর্ত পর তিনি ফিরলেন হাতে একটা মোটা সাইজের মোমবাতি নিয়ে। মোমবাতিটা দেখতে বড়ই অদ্ভুত, মানে ঠিক সাধারণ মোমবাতির মতো নয়। মোমবাতিটা সারা গায়ে খোদাই করা আছে কিছু আশ্চর্য রকমের সংকেত চিহ্ন। মোমবাতিটা আকাঙ্ক্ষাকে দিয়ে বললেন, মা, আমি একটা কুসংকেত পাচ্ছি। তোমাদের জীবনে কেমন যেন একটা অশুভ কালো ছায়া আসতে চলেছে। তুমি এই মোমবাতিটা নিয়ে যাও। যদি কখনো তোমার মনে হয় যে তোমার পারিপার্শ্বিক পরিবেশ ঠিক নেই, কখনো যদি কোনো অদ্ভুত অনুভূতি হয়ে থাকে, যেমন ঘরে একা থাকতেও নিজেকে যদি একা না মনে হয়, যদি কখনো ভয় পাও অথবা ভয়ের কোনো কারণ উপস্থিত হয়, তবে এই মোমবাতিটা জ্বালিও। এর শুভ শক্তির আলোতে সমস্ত অশুভ শক্তি পালিয়ে যাবে। আকাঙ্ক্ষা আর কোনো কথা না বলে জ্যোতিষ মশাইকে নমস্কার করে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আকাঙ্ক্ষা আসতেই আমি বললাম, কি ব্যাপার, এত সময় কি করছিলে? দাঁড়িয়ে রয়েছি তখন থেকে। আকাঙ্ক্ষা উত্তর দিল, দাদু এই মোমবাতিটা দিল। কি সুন্দর এবং অদ্ভুত মোমবাতি, তাই না? দেখো। আমি মোমবাতিটা নাড়িয়ে চাড়িয়ে দেখে বললাম, হ্যাঁ, দারুণ দেখতে। আর তোমার দাদু যে কী সব বিদঘুটে প্রশ্ন শুরু করেছিল, বাপরে বাপ, মানে যে বাচ্চা এখনো আসেইনি, আর আসা তো দূরের কথা, যাকে নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রামই করা হয়নি, সে নাকি আমাদের জন্য অশুভ অমঙ্গলকর। এইটুকু বলে আমি হেসে উঠলাম। আকাঙ্ক্ষা কিন্তু হাসলো না। সে বলল, দাদু আজ পর্যন্ত যা বলেছে সব অক্ষরে অক্ষরে খেটে গেছে, কিন্তু এখন তো বয়স হয়েছে অনেক, তাই ভুল হতেই পারে। তাও আমি তোমার মতো ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে পারছি না। এই নিয়ে আরও কিছু কথা বলতে পড়তে আমরা জ্যোতিষী মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আকাঙ্ক্ষাকে ওদের বাড়ির সামনে ড্রপ করে দিয়ে আমিও আমার বাসস্থানের দিকে রওনা হলাম। বাড়ি পৌঁছে গাড়িটা সবে পার্ক করেছি, এমন সময় একটা ডাক কানে এলো। কে যেন আমার নাম ধরে ডাকছে। পিছন ফিরে দেখি আমাদের বাড়ির মালিক আশুতোষবাবু হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, আরে জেঠু, আপনি আসেন আসেন। আশুতোষবাবু উত্তর দিলেন, তোমার কাছেই এসেছিলাম একটু আগে, কিন্তু দেখলাম বাড়ির এপাশে তালা মারা, তাই একটু এপাশ ওপাশ করছিলাম। আসলে কি বলো তো, একা মানুষ কতক্ষণ আর একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে, সময়ই কাটে না। তাই ভাবলাম তোমার সাথে একদান দাবা হয়ে যাক। এসে দেখি তুমি নেই, কোথাও বেরিয়েছিলে নাকি? আমি বললাম, হ্যাঁ, ওই আকাঙ্ক্ষাদের এক পারিবারিক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম বিয়ের দিনক্ষণ ঠিক করতে। আশুতোষবাবু একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, এ কি, দুই পরিবারের গুরুজন ব্যক্তিদের ছাড়াই দিনক্ষণ ঠিক করে ফেললে? এমনটা কেন? আমি বললাম, আসলে যেটু বাবার শরীরটা ঠিক ভালো নেই এখন, এমন পরিস্থিতিতে এত দূর
বারবার আসা যাওয়া করা বাবার পক্ষে ঠিক হবে না। আর যেহেতু জ্যোতিষী মশাই আকাঙ্ক্ষাদের পরিবারের খুব কাছের একজন, বলতে পারেন পরিবারেরই একজন, সবাই ওনাকে খুব গণ্যমান্য করেন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ওনার কথাই শেষ কথা। তাই উনি ভালো মন্দ যা নির্ধারণ করবে তাতে ওদের পরিবারের কারোরই কোনো আপত্তি থাকবে না, এমনটা ওনারা আমাকে জানিয়েছিলেন। এজন্যই আজ শুধু আমি আর আকাঙ্ক্ষায় গিয়েছিলাম দিনক্ষণ ঠিক করতে। আশুতোষবাবু বললেন, ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা কি বললেন জ্যোতিষী মশাই, কোনো দিন ঠিক করা হলো? আমি বললাম, জ্যোতিষী মশাই বললেন আমি আর আকাঙ্ক্ষা নাকি রাজজটক, আর এই আগামী 15ই অগ্রহায়ণ বিয়ের দিন ঠিক করা হয়েছে। আশুতোষবাবু আমার কাঁধে দুটো চাপড় মেরে বললেন, বাহ বাহ, দারুণ ব্যাপার। কিন্তু তোমরা যে রাজজটক এটা জানতে আবার জ্যোতিষী লাগে নাকি? এ তো আমিও বলতে পারি। তোমাদের জুটি একদম যেন লক্ষ্মী নারায়ণের জুটি। আমিও জেঠু দুজনেই হো হো করে হেসে উঠলাম। জেঠুকে বললাম, চলো জেঠু, ঘরে চলো, কথা বলতে বলতে দাবা খেলা হয়ে যাক। তোমাকে আজ হারাবই। ফ্রিজে বিয়ারও আছে, চলবে তো? আশুতোষবাবু একগাল হেসে বললেন, চলবে মানে দৌড়াবে। এরই মধ্যে আশীর্বাদের পর্বটা শেষ হয়েছে। বন্ধু বান্ধব ও অফিস কলিগদের জেরাজুড়িতে ছোট একটা ব্যাচেলার পার্টিও দিতে হলো। এরপর দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। খুব আনন্দ ফুর্তি হই হুল্লোড়, নাচ গান হলো। একদিকে ব্যান্ড পার্টির বাজনা, অন্যদিকে আত্মীয় স্বজনের কথাবার্তা, লাইটিং, জাঁকজমক, উপহার পর্ব, পণ্ডিতের মন্ত্র, শুভদৃষ্টি ও সিঁদুরদান, সব দিয়ে মোটের ওপর শেষ পর্যন্ত আমাদের ভালোবাসা পরিণতি লাভ করলো। কলকাতার এই ভাড়া বাড়িতে থেকে আমি বিয়েটা করলেও বউ ভাতটা আমাদের বাগুলার বাড়িতেই প্ল্যান করা হয়। সবাই তো আকাঙ্ক্ষাকে দেখে খুব খুশি, সবাই খুব তারিফ করছে, খুব মানিয়েছে নাকি আমাদের দুজনকে। আমরা 5 দিন বগলাতেই থাকলাম। মা বাবা আকাঙ্ক্ষার ব্যবহার, আচার আচরণ দেখে, কথাবার্তা শুনে ও সেবা যত্ন পেয়ে খুব খুশি। সত্যি আমার নিজেরও জানা ছিল না যে ও এতটা সংস্কারী। বিয়ের আগের আকাঙ্ক্ষা, বিয়ের পরের আকাঙ্ক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় সেই মডার্ন চলচলন, কোথায় সেই ফ্যাশন, কোথায় সেই অ্যাটিটিউড, সব পাল্টে গেছে। কিন্তু পরিবর্তনটা দারুণ। 4-5 দিন কাটলো এরকম স্বপ্নের মতো, আমার জীবনের সব থেকে সুখের দিন। এরপর এলো বগলা থেকে কলকাতায় ফেরার পালা। ছুটি প্রায় শেষ হয়েই এসেছে, আর মাত্র 2টি দিন বাকি। আবার নিজের স্বাভাবিক কর্মজীবনে ফেরার সময় হয়ে এসেছে। মা বাবাকে নমস্কার করে তাদের বিদায় জানিয়ে আমি অষ্টমঙ্গলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বগলা থেকে। 2-3 মাস পর শিপে নাইট শিফট আছি। এখনো পর্যন্ত যতটা লোভ করা হয়েছে সেই হিসাবগুলো লিখছি আর কি। হঠাৎ শুনতে পাই ডেকে হইচই হচ্ছে। সেখানে গিয়ে দেখি সবাই ভিড় করে কি যেন দেখছে। একজনকে প্রশ্ন করলাম, কি হচ্ছে এখানে, এত ভিড় কেন, কি ব্যাপার? লোকটি বলল, বাবু আসেন আসেন, দেখেন মাছের সঙ্গে একটা মূর্তি জালে বেঁধেছে। আমি তাড়াতাড়ি ভিড় ঠেলে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সত্যি একটা মূর্তি, হাত দেড়েক মতো হবে। একটু গলা খাড়কে বললাম, দেখি মূর্তিটা এদিকে দাও। আমার হাতে মূর্তিটা আসতেই সেটা আমি আমার সঙ্গে করে কেবিনে নিয়ে চলে এলাম। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে মূর্তিটা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। কি সুন্দর কারিগরি, অদ্ভুত সুন্দরী দেবী, দেখে মনে হচ্ছে অষ্টধাতুর তৈরি। হঠাৎ একটা জিনিস চোখে পড়তেই চমকে উঠলাম। দেবীর 4 হাত, উপরের দুটিতে বীণা ও শস্যের ঝাঁপি, কিন্তু নিচের 2টি হাতেতে একটিতে খড়গ ও অন্যটিতে কাটা মুন্ডু। নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরলাম সকালবেলা। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজাতেই কয়েক মুহূর্তের মধ্যে আকাঙ্ক্ষা হাসি মুখে দরজা খুলল। আমি ঘরে ঢুকতেই আমাকে বলল, ভাবছিলাম তুমি কখন আসবে, টাইম তো হয়েই গেছে তোমার আসার, কিন্তু এখনো আসছো না। কি হলো? আমি আকাঙ্ক্ষার হাত ধরে নিয়ে গিয়ে সোফার উপর বসিয়ে দিলাম। তারপর আমার পিঠের ব্যাগটা নামিয়ে ব্যাগের চেন খুলে বার করলাম রাতে পাওয়া মূর্তিটা দেখে আকাঙ্ক্ষা বলল, ওয়াও কি দারুণ মূর্তি, কত পড়লো, কোনো কিউরিও সব থেকে কিনলে? আমি উত্তর দিলাম, সেসব পরে বলছি, আগে মূর্তিটার ফল নকশা দেখো ভালো করে, কি দারুণ তাই না? আমার তো মনে হয় যে এটা একটা বহু পুরানো অ্যান্টিক আইটেম। আকাঙ্ক্ষা বলল, হ্যাঁ দারুণ নকশা করা, আর অ্যান্টিক তো বটেই, আবার তার ওপর মনে হচ্ছে অষ্টধাতুর তৈরি। হঠাৎ দেবী মূর্তির হাতের দিকে চোখ পড়তে আকাঙ্ক্ষা চমকে উঠল। সে বলল, এ কি, দেবীর নিচের 2টি হাতের একটিতে খড়গ, অন্যটিতে যে কাটা মুন্ডু? আমি বললাম, হ্যাঁ,
এই বিশেষ বৈশিষ্ট্যটা আমিও লক্ষ্য করেছি। এমন কোনো দেবীর কথা কোনোদিনও শুনেছি আর না বাপের জন্মে দেখেছি। মনে হচ্ছে যেন মা সরস্বতী, মা লক্ষ্মী ও মা কালীর মিশ্রণ। আকাঙ্ক্ষা বলল, হ্যাঁ একদমই অদ্ভুত। যাই হোক, ঘরে একটা কোণা তো ফাঁকাই ছিল, ওখানে এই দেবী মূর্তিটা লাগলে ঘরের শোভা আরও বাড়বে, আর যে ব্যক্তি এটা দেখবে তারই চোখ জুড়িয়ে যাবে। এই বলে সে একটু খিলখিল করে হেসে দিল। তারপর একটু চিন্তা করে বলল, আচ্ছা, আমাদের ল্যান্ডলর্ড আশুতোষ বাবু তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি প্রফেসর ছিলেন। তাছাড়া উনি তো এই সব অ্যান্টিক জিনিসপত্রের ব্যাপারে বহু কিছু জানেন, বহু জ্ঞান রাখেন। একবার ওনার কাছে শুনে দেখো না, উনি কি বলেন। উত্তরে আমি বললাম, হ্যাঁ, আমিও ওটা আগেই ভেবেছি। চা খেয়ে ফ্রেশ হয়ে তারপর ওনাকে ডাকবো। আশা করি জেঠু এই মূর্তিটা দেখে আমাদের মতোই আশ্চর্য হবেন। চায়ে চুমুক দিতে দিতে আকাঙ্ক্ষাকে পাওয়া মূর্তিটার সমস্ত ঘটনা কথা বললাম। শুনে সে খুব আশ্চর্য হলো আর বলল, এমন একটা জিনিস জলের মধ্যে কিভাবে থাকতে পারে? আমি বললাম, আরে এসব তো কিছুই না, কত মালপত্র বোঝাই করা শিপই তো চলাফেরা করে, মাঝে মধ্যে কর্মচারীদের ভুলবশত কত জিনিসপত্রই জলে পড়ে যায়। এটাও এমন কোনোভাবেই পড়ে গিয়েছিল হয়তো। আমার যুক্তি শুনে আকাঙ্ক্ষা আর কিছু বলল না। ফ্রেশ হয়ে বেরোতেই দেখি আকাঙ্ক্ষা ডাইনিং টেবিলে আমার ব্রেকফাস্ট সাজিয়ে রেখেছে। ব্রেকফাস্ট সেরে আশুতোষ বাবুকে ডাকতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আশুতোষ বাবু নিজেই চলে এসেছেন। আমি বললাম, আসো জেঠু, আসো, তোমার কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো তুমি চলে এলে। আকাঙ্ক্ষাকে উদ্দেশ্য করে আশুতোষবাবু বললেন, মা একটু চা দাও তো। আমার ঘরে চা আবার শেষ হয়ে গেছে। আকাঙ্ক্ষা চা বানাতে রান্নাঘরে ঢুকলে আশুতোষবাবু বললেন, হ্যাঁ বলো অয়ন, আমার কাছে যাচ্ছিলে বললে। আমি উত্তর দিলাম, হ্যাঁ জেঠু, এই একটা জিনিস দেখায় আসো। এই বলে আমি আশুতোষবাবুকে দেবী মূর্তিটার কাছে নিয়ে গেলাম। আশুতোষবাবু ঝুঁকে পড়ে মূর্তিটা দেখতে লাগলেন। কিছুক্ষণ পর সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন, এ মূর্তি তুমি কোথায় পেলে? আমি ওনাকে মূর্তি পাওয়ার সমস্ত ঘটনা বললাম। আশুতোষবাবু সব শুনে বললেন, দেখো অয়ন, এটা যে কোনো সাধারণ দেবী মূর্তি না, এটা তো তুমিও বুঝতে পারছো। আমার মতে এটা তান্ত্রিক বজ্রযানদের তন্ত্রমন্ত্রে কোনো দেবী, আর সম্ভবত এটা 12th সেঞ্চুরিতে অষ্টধাতুর তৈরি তিব্বতীয় জিনিস। পরের পার্ট আসতে চলেছে দ্বিতীয় পর্বে, সঙ্গে থাকুন।